জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র, আপনি যেরকম বলছেন 150-এর বেশি সদস্য রাষ্ট্র মানে ইতিমধ্যেই ফিলিস্তিনকে মানে স্বীকৃতি দিয়েছে। নেতানিয়াহু এর আগে স্পষ্টভাবে বলেছে কখনো কোনো অবস্থাতে প্যালেস্টাইনি রাষ্ট্র তিনি হতে দেবেন না, স্পষ্টভাবে। এই যে জাতিসংঘের এত বড় একটা অধিবেশন হলো, এত দেশের বক্তব্য দিল, রাষ্ট্রপ্রধানরা বারবারই বলছে ফিলিস্তিনের জনগণের কথা, তাদের কষ্টের কথা। এবং আপনি জানেন নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিল তখন মানে বেশিরভাগ দেশ বয়কট করেছে, এক ধরনের প্রতিবাদ করেছে। তাহলে এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়? আর যেটা সবচেয়ে বেশি মানে আলোচনা বা সবার কাছে মনে হয়েছে যে এবারে জাতিসংঘ অধিবেশনটা শুধু একটা দেশকে কেন্দ্র করেই কেন্দ্রীভূত হয়েছে, সেটি ছিল ফিলিস্তিনের স্বীকৃতি বা ফিলিস্তিনের ব্যাপারে কি হচ্ছে, বিশ্ব নেতারা কি বলছেন। আমি একটু শুরুতে মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে আসতে চাই। আসলে কি ফিলিস্তিনের যে দ্বিরাষ্ট্র সমাধান যেটা বলছে বারবার, যে আসলে কি সেই পথে এগোচ্ছে, সেটা কি আপনি দেখেন যে এটা আসলে সমাধান হতে যাচ্ছে? এবং আমরা আজকে দেখলাম নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে ওভালে মিটিং হয়েছে, সেখানেও বলল প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই রাজি হয়েছে যে যুদ্ধ থামাতে, বা তারা কিছু শর্ত দিয়েছে কিন্তু তারপরও তারা রাজি হচ্ছে, বলাই যে একটু গ্রিন সিগন্যাল পাচ্ছে গণমাধ্যম। আপনার কি মনে হয় যে এটা কি একটা সমাধানের দিকে যাচ্ছে? এটা দুটো প্রশ্ন আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে যে দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে চলছে কিনা ফিলিস্তিনদের অধিকারের ব্যাপারটা, দাবির ব্যাপারটা। আরেকটা হচ্ছে গাজার যুদ্ধ শেষ হচ্ছে কিনা। তো প্রথমটাতেই ধরা যাক, জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র, আপনি যেরকম বলছেন 150-এর বেশি সদস্য রাষ্ট্র মানে ইতিমধ্যেই ফিলিস্তিনকে মানে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিন মানে ডেলিগেশনকে মাহমুদ আব্বাসের যে অথরিটি, প্যালেস্টাইন অথরিটি, তাকে স্বীকৃতি দিয়েছে। এক, দুই নম্বর, তারা সেখানে দ্বিরাষ্ট্রিক সমস্যা, মানে ওই অঞ্চলে দুটো রাষ্ট্র থাকবে, একটা ফিলিস্তিনিদের রাষ্ট্র আর একটা জুইশদের ইসরায়েলি রাষ্ট্র। এই দুটোর ব্যাপারে তারা একমত প্রকাশ করেছে, তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এইটা একটা দিক। এবং অন্যদিক হচ্ছে গাজার ব্যাপার। গাজার ব্যাপারে আজকে ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মিটিং হয়েছে এবং সেখানে তারা গাজার জন্য তাদের একটা প্রপোজাল, একটা প্রস্তাবনা পেশ করেছেন এবং সেটা কথা আমি একটু পরে বলছি। সেই প্রস্তাবে ওই ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলে আমি ওইটা আনছি, সেটা আগে বলার জন্য। সেখানে ইন পাসিং যে ফিলিস্তিনিদের একটা অ্যাসপিরেশন আছে, তাদের আকাঙ্ক্ষা একটা এই ধরনের দ্বিরাষ্ট্রিক, এইটার কথা বলা আছে। এবং তারপরে বলা আছে যে প্যালেস্টাইন লিবার, যে পিএলও, প্যালেস্টাইন অথরিটি, সেই যে মাহমুদ আব্বাসের, সেইটা করাপশন ইত্যাদির অভিযোগ আছে, সেইটা পুরোপুরি তাদের রিঅর্গানাইজ করতে হবে। তাদের একবারে সবকিছু খলনইচে আন্তর্জাতিক প্রস্তাব অনুসারে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গাজার জন্য একটা বোর্ড হবে, ওইটার জন্য পিস বোর্ড, এই শান্তি বোর্ড নামে একটা, যাই হোক এটা আরেক ব্যাপার। তো সেটা হবে। তারা যেরকম আশা করছে সেই ধরনের তাদের আশা বা প্রেসক্রিপশন অনুসারে প্যালেস্টাইন অথরিটিটাকে পুনর্গঠন করা হবে, সংস্কার করা হবে, সংশোধন করা হবে ইত্যাদি। করার পরে এটা ওই এসপিরেশনের ব্যাপারটা বিবেচনা আসবে। এক, দুই নম্বর, ওই সেখানে দুইজন মিলে এইটা অ্যানাউন্স করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু এর আগে স্পষ্টভাবে বলেছেন কখনো কোনো অবস্থাতে প্যালেস্টাইনি রাষ্ট্র তিনি হতে দেবেন না, স্পষ্টভাবে। এবং তার সরকারের কট্টর কয়েকজন মন্ত্রী বারবার এটা বলেছেন। গাজাকে তারা দখল করে ফেলার কথা বলেছেন, পশ্চিম তীরকে। যাই হোক, প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত কমিট করে দিয়েছেন পশ্চিম তীর ওরা দখল করে নিতে উনি দেবেন না। আর গাজার ব্যাপারে তো এই চুক্তি এটা হলো। এখন গাজার ব্যাপারে নিউ ইয়র্ক টাইমসের কথা বলি। আমরা মোটামুটি অনলাইনে যে সমস্ত তথ্য আপনি রেখেছেন, আমি আপনার সাথে আপনি যখন ইন্ট্রোডিউস করছিলেন তখন নিউ ইয়র্ক টাইমস পড়ছিলেন। নিউ ইয়র্ক টাইমস একটা জুইশ ফ্যামিলি পত্রিকা, অসাধারণ একটা পত্রিকা, বিশ্বব্যাপী সম্মানিত স্বীকৃত ভালো পত্রিকার মধ্যে একটা, যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ পত্রিকা।
ওই পত্রিকা যে কাভারে সেখানে কিন্তু নিরাশার সুর, এক ধরনের নেগেটিভ ব্যাপার আছে। এই যে গাজা যে অন্য নেগেটিভ দিকগুলো তুলে ধরা হয়েছে ইত্যাদি। তারপরও আমি বলবো এতদিন পরে যুদ্ধবিরতির জন্য একটা কথা হয়েছে এবং মুসলিম রাষ্ট্রগুলোর যে নেতারা ইজিপ্ট, কাতার, ইউনাইটেড আরব এমিরেটসের আরো কারা যেন এবং তুরস্ক, এরা ওই ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবকে অনুমোদন করেছে, সমর্থন জানিয়েছে। এট দি সেম টাইম ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, যিনি সৌদি আরবের এমবিএস এর সাথে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স, তার সাথে জয়েন্টলি মিলে জাতিসংঘে মানে একটা সম্মেলন করেছেন গাজার প্যালেস্টাইন ব্যাপারে। তিনি এটাকে স্বাগত জানিয়েছেন। তো ফলে একটা দিকে কিছুটা এগোচ্ছে, কিন্তু ওই যে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ পড়ে আমি কিছুটা মানে চিনতে আসি। তারা বলছে যে প্যালেস্টাইন না, হামাস এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। আবার কথা হচ্ছে আরেকটা ব্যাপার, নেতানিয়াহু একটা কথা বলেছেন এবং এই চুক্তিতে একটা আছে, ওরা ইসরায়েল যে মুহূর্তে চুক্তি স্বীকার করে নেবে যে যুদ্ধবিরতি, এটা তার 72 ঘন্টার মধ্যে ওটা সব এটা বাস্তবায়ন কিন্তু করতে রাজি মাহমুদুল ভাই, হচ্ছে। আপনি যেটা বললেন মানে পত্রিকার রিপোর্টও আমরা দেখলাম বারবার, আপনি বললেন যে এগুলো অনেক শর্ত সাপেক্ষ, বিশেষ করে নেতানিয়াহুর পক্ষ থেকে যে পরিমাণ শর্ত যুক্ত করা হচ্ছে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, অনেক কিছু। তার আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটু থাকেন, আমি একটু মাতবর ভাই আপনার কাছে, যে আমার প্রশ্ন হচ্ছে, যদি এত শর্ত থাকে, এত আলোচনা থাকে এবং দুই প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই যদি সব ঠিক করে ফেলেন, তাহলে জাতিসংঘের এই 80তম অধিবেশন, এত দেশ, এত আয়োজন, এত খরচ, এত কিছু করার আসলে কি দরকার আছে? বা এই যে জাতিসংঘের এত বড় একটা অধিবেশন হলো, এত দেশের বক্তব্য দিল, রাষ্ট্রপ্রধানরা বারবারই বলছে ফিলিস্তিনের জনগণের কথা, তাদের কষ্টের কথা। এবং আপনি জানেন নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিল তখন মানে বেশিরভাগ দেশ বয়কট করেছে, এক ধরনের প্রতিবাদ করেছে। তাহলে এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে আমি প্রথমে একটু জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলি সাধারণ অধিবেশন এটা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি এটা 80তম। প্রতি বছরেই কিন্তু আপনার জাতিসংঘের এই সাধারণ অধিবেশনটা হয়, যেখানে আমরা জানি বিভিন্ন দেশের, অর্থাৎ 193টা দেশ আছে যেটা জাতিসংঘের মেম্বার স্টেট, এবং এরা প্রতি বছরই কিন্তু দে ফোকাস অন সার্টেন থিম। তো এবারের থিমটা ছিল বেটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর 3টা জিনিস: পিস, শান্তি, ডেভেলপমেন্ট, উন্নয়ন, এবং মানবাধিকার, হিউম্যান রাইটস। আমরা জানি এই 3টা জিনিসে কিন্তু আসলে বর্তমান প্রেক্ষিতে যেভাবে আসলে সারা পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমি কিছুটা আশাব্যঞ্জক ছিলাম এইবার, যে এই অধিবেশনের মাধ্যমে হয়তো দেখা যাবে যে কিছু শান্তি চুক্তি হবে এবং উন্নয়নের ব্যাপার। আমরা জানি এখনো আমরা কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট পার হয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে আছি, 2030-এ শেষ হবে, 15 থেকে 30। এবং বেশ করে ক্লাইমেট চেঞ্জের কথা, এটা প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে হিউম্যান রাইটস, অর্থাৎ দ্য হাইয়েস্ট লেভেল, যেটা গত 100 শতাব্দীতে আমরা অর্জন করেছি মানবাধিকার, সেটা কিন্তু টোটালি কিন্তু এখন ব্যাকওয়ার্ড। তো এখন প্রথমেই দেখুন, আপনার ফার্স্ট যে আমরা দেখেছি যে ব্রাজিলের লুলা ডা সিলভা, তার স্পেসটা ছিল চমৎকার স্পেস। সে ক্লিয়ারলি কিন্তু অনেকগুলো রোড ম্যাপ আইডেন্টিফাই করেছেন এবং এই 3টা বিষয়ে কথা বলেছেন। ঠিক তারপর পরেই কিন্তু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 56 মিনিটস, যেটা হচ্ছে আপনার অনেকটা ভায়োলেশন অফ ইউএন প্রটোকল, 30-40 উপরে কেউ যায় না, সে গিয়েছেন এবং স্টার্টিং এই কিন্তু প্রথম থেকেই ব্লেম করা শুরু করেছেন ইউনাইটেড নেশন, অ্যান্থনিও গুতেরেস এবং জো বাইডেন, অল কাইন্ডস অফ থিং। অনেকগুলো জিনিস কিন্তু আসলে এখানে দরকার ছিল না বলার আর কি। বেশ করে এখানে কিন্তু মানুষ এগুলো ডোমেস্টিক পলিটিক্স শুনতে আসে না, এখানে আসে হচ্ছে আপনার ইটস এ, আমরা জানি জাতিসংঘ হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক বডি এবং ইটস এ ইউনিফাইং বডি। এই ইউনিফাইং বডিতে 193টা কান্ট্রি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা আসেন বা পররাষ্ট্রমন্ত্রী অনেকে পাঠান। তো এখানে দেখুন
এইভাবে কিন্তু শুরুটা হয়েছে। শেষটা হলো আপনি দেখুন, এখন আমি আসছি আপনার প্রশ্নের আরকি, যে মিডল ইস্টে ক্রাইসিস, গাজা বিশেষ করে। আ এখানে কলম্বিয়ার প্রেসিডেন্ট, আমরা জানি যে প্যালেস্টাইন লিবারেশন অথরিটির যে চেয়ারম্যান সে আসতে পারেন নাই, এবং কলম্বিয়ার যে প্রেসিডেন্ট সে কিন্তু চমৎকার বক্তৃতা দিয়েছেন, অর্থাৎ হিউম্যান রাইটস ভায়োলেশন যেটা হচ্ছে সেটা নিয়ে, এবং তার বোধহয় ভিসা বোধহয় বাতিল করছে। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য থিংস। এবং আমরা জানি বেঞ্জামিন নেতানিয়াহু ইনি যখন বক্তৃতা দিলেন, আমরা জানি যে মেজরিটি কান্ট্রি কিন্তু অলরেডি ওয়ার্কআউট করেছেন। তো এখন গাজার ব্যাপারে দেখুন, ১৫৭ বোধহয় আজ পর্যন্ত আমি দেখলাম, ১৯৩ দিতে ১৫৭টা কান্ট্রি কিন্তু, আবার এটা তো শুরু হয়েছে অনেক আগের থেকেই, যে রাষ্ট্র হিসাবে রেকগনাইজ করেছেন প্যালেস্টাইনকে। আপনি, আপনার প্রশ্ন হচ্ছে এটা আসলে কোথায় যাচ্ছে? তো এইখানে হচ্ছে আসলে যেটা মূল যে ব্যাপারটা, ইরান কিন্তু একটা চমৎকার কথা বলেছেন, এবং তারা কিন্তু এই বেশ করে প্যালেস্টাইনের ব্যাপারে যে ইয়েটা, সেখানে কিন্তু তারা জয়েন করেন নাই মিটিং এ। তারা বলেছেন ৭০ বছর আগেই কিন্তু এই টু স্টেট সলিউশনের কথা বলা হয়েছিল, টু স্টেট। ইট নেভার হ্যাপেন্ড। এটা সবসময় কিন্তু কালক্ষেপণ করে। এবং আপনি একটু আগে আমাদের শ্রদ্ধেয় সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বললেন যে, আমিও বলছি ওনার সাথে, যে ইসরায়েল বলেছেন there is no way is going to be another state which is called Palestine. এটা তো ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো এখন সে কিন্তু দেখুন আজকে যে বৈঠক করেছেন ট্রাম্পের সাথে, আহ, এখানে যত কান্ট্রি হোক না কেন এই সমস্যার সমাধানে প্রবলেম হচ্ছে ইউনাইটেড স্টেটস, সলিউশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। আপনি দেখেন ইউনিলেটারালি কিভাবে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে। 66,000 পিপল কিলড, সিস্টেমের খেলি আহওয়াল। তারা বলবে যে অক্টোবর 7 এর ঘটনা কে শুরু করেছেন? আপনি অক্টোবর 7 কেন মাইলস্টোন ধরছেন? তার আগে ধরেন না কেন? সাবরা সাতিলাতে যে ইয়া করেছিল, আমরা তো জানি যে এগুলো আর কি, এবং তারাই বলে হলোকস্ট সার্ভাইভার। এটা তো হলোকস্টকে সুপারসিড করে গেছে। ১৬৫,০০০ মতো মানুষ কিন্তু আপনার কোনো, তাদের হেলথ সার্ভিস নাই, কিছু নাই, তারা কিন্তু সেই ক্ষেত্রে মাধব, আপনি যেটা বলছেন সেটা তো আমরাও দেখছি, বিশ্ববাসীও দেখছে, কিন্তু প্রবলেমটা যে জায়গায়, প্রবলেমটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি বলেন যুক্তরাষ্ট্রের কাছে সমাধান রয়েছে, সবকিছু যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু যুক্তরাষ্ট্র যেমনটা বলছে যে হামাসের ব্যাপারটা, যে হামাস আসলে যে সিজফায়ার যে ব্যাপারটা আমরা বললাম, যে তাদের যে কিডন্যাপ করেছে সেগুলোকে ফেরত দেওয়ার ব্যাপারে থেকে শুরু করে গুপ্ত হামলা থেকে শুরু করে যে যুক্তরাষ্ট্র যেটা দাবি করছে, তো এখন প্রশ্ন যে হামাসের পক্ষ থেকে তো আসলে এখনো পর্যন্ত তেমন কোনো, আপনি কি দেখেছেন কোথাও নেতিবাচক? যে মিটিংটা হলো সেখানে হামাসের মোস্ট লাইকলি, আমি যেটা দেখলাম আর কি অন্য একটা সোর্সে, যে অ্যাকসেপ্ট করবে না যে প্রস্তাবটা তারা দিচ্ছে আর কি এখন, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ইয়া করার পরে আর কি, মিটিং করার পরে, যেটা এটা আসলে হামাস বোধ অ্যাকসেপ্ট করার মতো না, আমি যতটুকু ইনডাইরেক্টলি শুনতে বা সোর্সে দেখলাম আর কি বিভিন্ন ইয়েতে। সো এটা এখন যেটা আমার কাছে মনে হয়, গত 2 বছর 2.5 বছর যাবত এটা হচ্ছে, যে দেখুন এই যে এতগুলো লোক এনজিওটা, এতগুলো লোক মারা গেছেন, এবং তার মধ্যে দেখা যায় 2/3 হচ্ছে চিলড্রেন এবং উইমেন। এটা তো সিস্টেমেটিক পারসিকিউশন, এবং এটা কিন্তু আপনারা দেখুন, এটা কিন্তু জেনোসাইড এবং এথনিক ক্লিনজিং। সারা বিশ্ব বিবেক কোথায় ছিল? আপনি দেখুন এখন কয়েকটা কান্ট্রি, বিশেষ করে আপনার যে স্পেন বোল্ড স্টেপ নিয়েছে, বা উরুগুয়ে, কলম্বিয়া, দেখেন এই ধরনের কান্ট্রিগুলো ইউরোপ থেকে, শেষ পর্যন্ত এখানে মেইন সমস্যাটা কিন্তু আপনার হচ্ছে ব্রিটেন, যেটাই করেছিল এই রাষ্ট্রটা স্টেটটাকে, এবং ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এবং ব্রিটেন তো আমরা জানি ব্যক্ত বললো যে তারাও কিন্তু স্বাধীন এই প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে আপনার ইয়ে করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে আপনার যেটা আর কি, আপনি দেখুন ওয়েস্ট ব্যাংক পর্যন্ত তারা যে ওয়েস্ট ব্যাংক সেটেলমেন্ট তো কন্টিনিউয়াসলি চলছে আর কি। ওই সময় এখানে একটা আপনাকে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন। আমাদের মহদুল্লাহ ভাই তো সাংবাদিক মানুষ, উনি হয়তো দেখেন এবং এটা সিরিয়াসলি অ্যানালাইসিস করেন, ফ্যাকচুয়াল অ্যানালাইসিস। আপনি যখন বলেছেন যে না ওয়েস্ট ব্যাংকে আমি এটা হতে দেব না, আমি তাকে বলেছি, নেতানিয়াহুকে বলছি, ট্রাম্প বলছি। সো হোয়াট ডাজ ইট মিন? এই যে গাজাতে হচ্ছে, সো ইউ আর ডিরেক্টলি ইনভলভ, ইউ আর ডুইং দ্য থিংস। এটা তো আসলে খোলাসা করে, এটা তো আসলে ইটস নট আন্ডার দ্য রাগ, ইট ইজ অ্যাবাভ দ্য সারফেস, এবং সবাই করছে। তো এখন যুক্তরাষ্ট্রকে এখন দেখুন, আমার সবচেয়ে খারাপ লাগছে যে এটা পৃথিবীতে কিন্তু আমরা জানি, বিশেষ করে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইজ দ্য প্রবলেম, যে 5টা স্টেট আছে, 15টা 10টা তো অস্থায়ী, এরা একটা কান্ট্রি যদি বিটো দেয় কোনো কিছু করা যায় না। তো
সারা বিশ্বের যে বিবেক, অর্থাৎ জাতিসংঘ এটা কার্যকরী তা বলতে কিছু নাই যতক্ষণ পর্যন্ত আপনি সিকিউরিটি কাউন্সিলকে রিফর্ম না করবেন। না কিন্তু মাধবুর ভাই, আমি একটু আপনাকে থামাতে হচ্ছে। আপনি যে কথাটা বললেন একটা সুন্দর একটা কথা আপনি উঠাচ্ছেন, যেমন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেটা বললেন 5 সদস্যের, এবং আমরা দেখলাম এবার রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু নতুন করে দুটো দেশকে ইনক্লুড করার জন্য জাতিসংঘকে আহ্বান করেছেন। ব্রাজিল এবং ভারতের কথা উনি বলেছেন বারবার, যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টি সদস্য, এখানে একটা শুভঙ্করের ফাঁকি একটা গন্ডগোল থেকে যাচ্ছে দেখা যাচ্ছে। এটা আমার মনে হয় একটু ঠিক না উনি যেটা বলতেছেন আগে। হাউ অ্যাবাউট ইন্দোনেশিয়া? আপনি যদি জনসংখ্যার দিক দিয়ে দেখেন, এটা আমার বক্তব্য না, আমি বলছি মানে যেটা উত্থাপন করেছে রাশিয়ার পক্ষ থেকে। আমি আপনার কথা শুনেছি আর কি। এইটা রিফর্মটা করতে হবে খুব থটফুলি। দ্যাটস নট দ্য ওয়ে। হোয়াট আর দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পপুলেশন, রিপ্রেজেন্টেশন অফ দ্য জিওগ্রাফিক, you have to look at all those diversified, the elements. তো এটা আমি শুনেছি আপনি যেটা বলছেন না, সঠিকই বলছেন। সো এই রিফর্ম ছাড়া কিন্তু আপনি বিশ্বের এই যে বলতেছে হিউম্যান রাইটস, পিস, ডেভেলপমেন্ট, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এখন দেখুন ডেভেলপমেন্টের কথাটা যদি আমরা একটু আনি, ট্যারিফ দিয়ে কিন্তু এখন দেখেন ডেভেলপমেন্টটা কিন্তু একেবারে ব্যস্ত যাচ্ছে। আফ্রিকান কান্ট্রিজ আমরা দেখেছি, বার্কিনা ফাসোর লিডার বলছে, বা অন্যান্য যে বিশেষ করে কলম্বিয়ার লিডার বলছে, সাউথ আমেরিকাতে, we are not here to actually collect your all those handout and the things. We are here to hear our voice. You need to hear our voice. এখন এগুলো তো দেখুন হিউম্যান রাইটস হচ্ছে আপনার, দেখুন এটা উন্নয়ন এবং হিউম্যান রাইটস এগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এখন সেই হিউম্যান রাইটস যদি আপনি এনফোর্স না করেন, ডেভেলপমেন্ট করতে হবে, বা যে আমরা সোশ্যাল জাস্টিসের কথা যেটা বলি, যে ইট অলসো টেকস লট অফ আদার থিং, রুল অফ ল এবং ডেমোক্রেসি, নাথিং গোয়িং টু হ্যাপেন। সে তিনটা জিনিস কিন্তু আপনি দেখেন, পিস, ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, সো ইন্টারলিঙ্কড, ইন্ট্রিক্সিবলি কিন্তু এগুলো কিন্তু একটার সাথে একটা জড়িত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।